প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের মাঝে আলোচনা করব গ্রামারের সবচেয়ে মোস্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে একটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো তোমার সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, যেটা আরও তো আছে, ওগুলো আমরা পড়বো পরবর্তী পাঠগুলোতে। তো আজকে আমরা আলোচনা করব সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে। তাহলে দেখেন, সব কিছু জানতে হলে সর্বপ্রথম আমাদের তো সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের গঠন বা বৈশিষ্ট্য বিষয় জানলে আমরা পরবর্তীতে এগুলা নিয়ে ভালো বুঝতে পারবো। তো দেখেন, সিম্পল সেন্টেন্সটা কি বলতেছে, যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট ও একটি ভার্ব থাকে এবং বাক্যটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে তাকে সিম্পল সেন্টেন্স বলে। মানে একটি সেন্টেন্সে একটি ভার্ব এবং একটি সাবজেক্ট থাকবে এবং সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে। যেমন নিচে দেখেন, শি এক্সারসাইজ এভরি মর্নিং। তাহলে সে প্রত্যেক দিন সকালে ব্যায়াম করে। তাহলে দেখেন, শি একটা সাবজেক্ট, এক্সারসাইজ ভার্ব, এবং এটি কিন্তু একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করেছে। যেমন বলেছে সে প্রতিদিন সকালে এক্সারসাইজ করেন, তাহলে এটা কিন্তু একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করেছে, তাই এটা সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সটা কি? একটি কমপ্লেক্স সেন্টেন্স হলো সেই বাক্য যেখানে একটি স্বাধীন বাক্য এবং কমপক্ষে একটি নির্ভরশীল বাক্য থাকে। যেমন উদাহরণে বলতেছে, ইফ ইট রেইন টুমোরো ইউ উইল স্টে ইনডোর অ্যান্ড ওয়াচ মুভি। দেখেন, উদাহরণটা নিয়ে আলোচনা করতেছি কিন্তু একটু বোঝায় নেই। প্রিন্সিপাল ক্লজটা কি? সেটা হলো কোনো বাক্য যদি তার সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে। যেমন ওই যে একটু আগে যেমন সিম্পল সেন্টেন্সে বললাম, সি এক্সারসাইজ এভরি মর্নিং, এইটা যেমন সম্পূর্ণ অর্থ প্রকাশ করেছে নিজের, তো এইরকম যেসব বাক্য নিজের অর্থ প্রকাশ করতে পারে কোনো হেল্প ছাড়া, তাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজটা কি? নির্ভরশীল বাক্য কি? সেটা হলো কোনো সেন্টেন্স যদি সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে না পারে অন্য সেন্টেন্সের সাহায্য ছাড়া, তাহলে সেটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। এবার উদাহরণটা দেখো, বলছে ইফ ইট রেইন টুমোরো, মানে যদি আগামীকাল বৃষ্টি হয়। হ্যাঁ, আগামীকাল বৃষ্টি হলে তারপরে কি? এটা তো বলা নাই, তাই এটা কিন্তু একটি সাবঅর্ডিনেট ক্লজ। আর হি উইল স্টে ইনডোর অ্যান্ড ওয়াচ মুভি, এটা কিন্তু আমাদের প্রিন্সিপাল ক্লজ। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সটা কি? একটি সাবঅর্ডিনেট ক্লজ এবং একটি প্রিন্সিপাল ক্লজ থাকলেই সেটাই কমপ্লেক্স সেন্টেন্স। তো দেখো, এরপরে যেটা আসতেছে সেটা হলো কম্পাউন্ড সেন্টেন্স। তো যে সেন্টেন্সে দুটি স্বাধীন ক্লজ থাকে, স্বাধীন ক্লজ মানে কি? ওই যে প্রিন্সিপাল ক্লজ, এবং ক্লজ দুটি অ্যান্ড, অর, বাট ইত্যাদি দ্বারা যুক্ত থাকে, তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সের কথা একটাই, যে অ্যান্ড, অর, বাট দ্বারা দুটি স্বাধীন বাক্য মানে প্রিন্সিপাল ক্লজ যুক্ত থাকবে। যেমন উদাহরণটা খেয়াল করো, এখানে বলতেছে হি ইজ রিচ বাট হি ইজ অনেস্ট, সে ধনী। তাহলে এটা কিন্তু একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করেছে প্রিন্সিপাল ক্লজ। বাট এটা হলো সংযুক্ত, যেটা হলো অ্যান্ড, অর, বাট ইত্যাদি কনজাংশনাল সংযুক্ত যে ওয়ার্ডগুলো থাকে, এবং হি ইজ অনেস্ট, এটা কিন্তু একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করেছে। তাই এটি এই ধরনের শব্দগুলো বা এই ধরনের সেন্টেন্সগুলো কম্পাউন্ড সেন্টেন্স হয়ে থাকে। তো দেখো, তো এইভাবে আমরা পড়তে থাকবো। কিন্তু আমরা এবার যাব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্সে তোমার কিভাবে এগুলো পরিবর্তন হয় সেই রুলগুলোর বিষয়ে আলোচনা করব। তো এখানে বলতেছে, দেখো, সিম্পল সেন্টেন্স যদি ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হয়, সেই ক্ষেত্রে কমপ্লেক্স সেন্টেন্সে হোয়েন, আফটার, সিন্স, অ্যাজ হয়। হ্যাঁ, মানে হোয়েন, আফটার, সিন্স, অ্যাজ হয়, কিন্তু হোয়েন এবং আফটারটা হয় হলো কখন? যখন কোনো সময়কে নির্দেশ করে। আর সিন্স, অ্যাজ হয় যখন কোনো কিছু কারণ নির্দেশ করে। তাহলে দেখেন, আর কম্পাউন্ড সেন্টেন্সটা কি হয়, যে এখানে কমপ্লেক্স সেন্টেন্সে একটা কমা থাকে, সেই জায়গাটার কথা বলা হয়েছে, সেখানে অ্যান্ড যুক্ত হয়। আচ্ছা, উদাহরণ দেখলে একটু ক্লিয়ার হবে। তো বলতেছে, দেখেন, সিইং দ্য পুলিশ দ্য থিপ রান অ্যাওয়ে, এখানে পুলিশ দেখা মাত্রই চোর দৌড়ায় পালাইলো। তাহলে বিষয়টা হলো যে কী দেওয়া শুরু হয়েছে? ভার্ব দ্বারা শুরু হয়েছে, সাথে আইএনজি। এরকম হলে কী বোঝাইছে এখানে? দেখেন, সময়। কখন চোর দৌড়ায় পালাইছে বলেন তো? যখন পুলিশকে দেখেছে। তাহলে কি সময় ছিল না? অবশ্যই। তো সেই ক্ষেত্রে হোয়েন হবে। তাহলে হোয়েন দ্য থিপ, দেখেন এখানে হলো দ্য থিপ হলো আমার সাবজেক্ট হিসেবে রাখবো, আর সি হলো আমার ভার্ব ছিল, তাই স, আর দ্য পুলিশ এটা ছিল আমার অবজেক্ট এখানে।
আর তারপরে আবার এখানে দেখেন দ্য থিপ, সে হলো একটা তার প্রোনাউন নেওয়া হয়েছে হি, আর রান অ্যাওয়ে। তো যাই হোক, এভাবে হলো আমাদের কমপ্লেক্স সেন্টেন্স হয়। দেখেন দুইটা, একটা হলো সাবঅর্ডিনেট ক্লজ এবং একটি হলো প্রিন্সিপাল ক্লজ। যেমন বলছে দেখেন দ্য থিপ স দ্য পুলিশ, মানে পুলিশ দেখার পর চোরটি কী করলো, সম্পূর্ণ অর্থ প্রকাশ করেছে, করে নাই। তো সেই ক্ষেত্রে হলো এটা সাবঅর্ডিনেট, আর হি রান অ্যাওয়ে এটা হলো প্রিন্সিপাল ক্লজ। দেখো এখন আমরা চলে যাব রুল 2-এ। তো রুল 2-এতে কী বলতেছে, সিম্পল সেন্টেন্সে যদি বিকজ অফ থাকে তাহলে সেই ক্ষেত্রে কমপ্লেক্স সেন্টেন্সে কী হবে, সিন্স অথবা অ্যাজ হবে। তার কম্পাউন্ডে কী হবে, অ্যান্ড হবে। আচ্ছা দেখো এক্সাম্পলগুলো পড়ি, আমরা আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো বলতেছে বিকজ অফ মাই ইলনেস আই কুড নট অ্যাটেন্ড মাই ক্লাস, মানে অসুস্থতার কারণেই সে ক্লাসে উপস্থিত হতে পারে নাই, তাই না? তো দেখো কমপ্লেক্সে কী হচ্ছে, এই যে বিকজ অফের জায়গায় সিন্স হবে, তাহলে আমরা লিখে ফেলবো সিন্স। দেখো আই স ইল, সরি এখানে স হবে না, এখানে একটু ভুল হয়েছে, এখানে ওয়াজ হবে। তো সিন্স আই ওয়াজ ইল আই কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, ঠিক আছে? তো দেখো এবং কম্পাউন্ডে কী হবে, আমরা তো বলছি কম্পাউন্ডে যে বিকজ অফ বা সিন্স অথবা যেগুলো আর কিছুই হবে না। কম্পাউন্ড হলো যখন কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে বলবে তখন কিন্তু সেন্স থাকবে না, আবার সিম্পল থেকে কম্পাউন্ড করতে বললেও তখন সেন্স থাকবে না। তাহলে এই ক্ষেত্রে কী হবে, বিকজ অফ থাকবে না, বিকজ অফ থেকে মানে সিম্পল থেকে করতে গেলে এই বিকজ অফটা থাকবে না, সেখানে বিকজ অফ বাদে হবে। তাহলে আই ওয়াজ উইল অ্যান্ড কী দ্বারা যুক্ত হয়েছে, অ্যান্ড। আর বলছিলাম কি সেকেন্ড শব্দ কখনোই মানে সেকেন্ড সাবজেক্ট, দেখো এখানে কমপ্লেক্সে যে সেকেন্ড সাবজেক্ট এখানেও আই আছে, তারপরেও আই কুড নট শুরু আছে। তো এই ক্ষেত্রে কমপ্লেক্সে কম্পাউন্ড করতে গেলে সাবজেক্টটা হবে না, তো কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস এটা হবে আর কি। হ্যাঁ, তো এইভাবে দেখেন রুলস নাম্বার 2 মনে রাখবেন যে বিকজ অফ থাকলে সিন্স অথবা অ্যাজ হয়, আর প্র্যাকটিস করতে থাকলে দেখবেন এগুলো আরও একটু ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আমরা যেটা আলোচনা করব সেটা হলো আপনার রুল 3। তো রুল 3-তে কী বলতেছে দেখেন, যখন কোনো সিম্পল সেন্টেন্সে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট অফ থাকে তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে দো অথবা অলদো হবে। তাহলে দেখেন কোনো কমপ্লেক্স সেন্টেন্সে যদি দো অথবা অলদো থাকে সেটাকে যদি সিম্পল করতে বলে তাহলে কী হবে, ইনস্পাইট অথবা ডিসপাইট হবে, তাই না? এভাবে একটু বুঝে বুঝে পড়বেন, দেখবেন রুলসগুলো কয়েকটা রুলস থাকবে, এগুলো আপনি প্রত্যেকটি যদি ভালো মতো পড়েন তাহলে দেখবেন ইনশাল্লাহ খুব ভালো কিছু করতে পারবেন আশা করি। তো আমি আমার ক্ষুদ্র প্রচেষ্টা চালিয়ে যাব, আপনারা পাশে থাকেন, আমি চেষ্টা করব। মানে একদম প্রথম তো কোনো ভুলভ্রান্তি হতেই পারে, তো আপনারা পাশে থাকেন, আপনাদের আমি আশা করি প্রত্যেক দিন কোনো না কোনো বিষয় নিয়ে হেল্প করব। তো এখন দেখো তাহলে আমরা উদাহরণে যাই, বলতেছে ডিসপাইট অফ হি ইজ পোর হি ইজ হ্যাপি। তাহলে ডিসপাইট অফের জায়গায় কী হবে, দো অথবা অলদো, তো দো হয়েছে, আর হি ইজ পোর হি ইজ হ্যাপি। এবং দেখো কম্পাউন্ডে কী হয়েছে, ওই বলছিলাম না কম্পাউন্ড করতে গেলে সিম্পলের ডিসপাইট অফ, কমপ্লেক্সের দো এগুলো হয় না, সরাসরি সাবজেক্ট হয়। তাহলে হি ইজ পোর, আর কী বলছিলাম বাট দ্বারা যুক্ত হবে, তাহলে বাট হ্যাপি। আর এটাও তো একটু আগে ক্লিয়ার করছি যে কমপ্লেক্স সেন্টেন্সের দ্বিতীয় সেন্টেন্স সাবজেক্ট থাকে, সেই সাবজেক্টটা কম্পাউন্ডে কখনোই হয় না। দেখো হি আছে ইজ আছে হবে না, কারণ বি ভার্ব হবে না। একটু আগে কুড ছিল, কুড নট ছিল, ঠিক আছে, কিন্তু এখানে হলো বি ভার্ব, মানে যেগুলো অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ এগুলো থাকলে কখনো এখানে এগুলো হবে না, মানে হিয়ার ফর সাবজেক্টের পরে এগুলো ব্যবহার হবে না। তো এই জন্য হলো হি আর ইজ না হয় সরাসরি হ্যাপি হয়েছে। তো দেখো সরি, তো রুল 4-এ কী বলতেছে যে সিম্পল সেন্টেন্সে টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস ভার্ব থাকলে কমপ্লেক্স সেন্টেন্সে সো ডট ডট দ্যাট হয় প্লাস নেগেটিভ ক্লজ হয়। আচ্ছা দেখো এইটু বোঝার চেষ্টা করি, উদাহরণে যাই, হি ওয়াজ টু উইক টু ওয়াক। তাহলে দেখো বলতেছে যে হি ওয়াজ এইটু ঠিক আছে, প্রথম টু এর জায়গায় হলো কি সো, কমপ্লেক্স সেন্টেন্সে সো হয়েছে, আর সিম্পলে উইক ছিল উইক, আর এই টু এর জায়গায় হয়েছে হলো দ্যাট। আমরা পড়ছিলাম কি টু ডট ডট টু থাকলে কমপ্লেক্সে সো ডট ডট দ্যাট হয়, তাহলে দেখো দ্বিতীয় টু এর জায়গায় দ্যাট হয়েছে এবং হি কুড নট ওয়াক। আবার দেখো কম্পাউন্ডে কী হয়েছে, বলা হয়েছিল যে
কম্পাউন্ড সেন্টেন্সের মানে যেখানে যে সিম্পল সেন্টেন্সে যে টু থাকে, কমপ্লেক্স সেন্টেন্সে সে জায়গায় সো হয়, ঠিক এটাকে যখন তুমি কম্পাউন্ডে নিতে যাবা, কমপ্লেক্সে কোথাও যদি সো থাকে তাহলে কমপ্লেক্স করতে বলে ভেরি হবে। যদি সিম্পল থেকে কম্পাউন্ড করতে বলে তাহলে দেখো যেখানে টু আছে সেখানে ভেরি হবে। সেম একইভাবে দেখো যেখানে সিম্পল সেন্টেন্সে দ্বিতীয় টু থাকে সেইখানে কম্পাউন্ডে কি হবে, অ্যান্ড হবে। আবার কমপ্লেক্সে যেখানে দ্যাট থাকে সেটা কম্পাউন্ডে অ্যান্ড হবে। তো এইভাবে দেখো হি ওয়াজ ভেরি উইক অ্যান্ড কুড নট ওয়াক। তো এইভাবে প্রত্যেকটা তোমার বুঝে বুঝে পড়তে হবে। দেখো এবার আমরা আলোচনায় যাব রুল 5-এ। তো রুল 5-এ কী বলতেছে দেখো, রুল 5-এ বলতেছে যে যদি কোনো সিম্পল সেন্টেন্সটি বাই প্লাস ভার প্লাস আইন যদি শুরু হয় তাহলে কমপ্লেক্স সেন্টেন্সটি ইফ প্লাস অ্যাফার্মেটিভ হবে এবং কম্পাউন্ড সেন্টেন্সটিতে অ্যান্ড হবে। তাহলে দেখো উদাহরণ দেখলে ক্লিয়ার হবে। বাই প্লাস ওয়ার্কিং মানে ভার প্লাস আইএনজি, তো এদিকে কী হবে, ইফ হবে। দেখো তাহলে বাই ওয়ার্কিংয়ের জায়গায় ইফ হয়েছে। এবং দেখো ইউ ওয়ার্ক হার্ড, মানে এখানে ওয়ার্কটা কি আমার, ওয়ার্কটা হলো আমার এখানে ভার্ব, তাই ইউটা সাবজেক্ট, তাই ইউকে নিয়ে আসলাম। ওয়ার্কটা ওয়ার্কিং আছে ওয়ার্ক লিখবো, হার্ড আছে হার্ট লিখলাম। এবং দেখো বলছে ইউ ক্যান সাকসেস ইন লাইফ, এটা লিখে দেবো ইউ ক্যান সাকসেস ইন লাইফ। কারণ এটা কিন্তু বলছে কি কমপ্লেক্স অ্যাফার্মেটিভ হবে, আগের নিয়মটাই ছিল হলো নেগেটিভের কথা। যাই হোক 4 নম্বরের নিয়মে নেগেটিভের কথা ছিল, দেখে নিন। তো এরপরে বলছে কম্পাউন্ডে যেটা বলতেছে দেখো, তাহলে ওই যে ওয়ার্ক হার্ড, এই যে ওয়ার্ক হার্ড অ্যান্ড সাকসেস ইন লাইফ, অথবা দেখো ইউ ওয়ার্ক কী হইতে পারে, ইউ ওয়ার্ক হার্ড অ্যান্ড সাকসেস ইন লাইফ। যাই হোক বিষয়গুলো ধরতে থাকো, বুঝতে পারবা, ইজি আছে। দেখো ট্রান্সফরমেটিভ সেন্টেন্স, যদি কোনো সিম্পল সেন্টেন্সটি উইদাউট প্লাস ভার প্লাস আইএনজি দিয়ে শুরু হয়, একটু আগেরটা কী ছিল, একটু আগে যেটা পড়ছিলাম সেটা হলো বাই প্লাস ভার প্লাস আইএনজি, আর এটা উইদাউট প্লাস ভার প্লাস আইএনজি, তাহলে শুরু হলে কমপ্লেক্স সেন্টেন্সটি ইফ প্লাস নেগেটিভ হবে এবং কম্পাউন্ড সেন্টেন্সটিতে অর হবে। তাহলে দেখো উদাহরণ দেখো, সেটা বলছে উইদাউট স্টাডিং মোর ইউ উইল নট পাস। তার মানে দেখো উইদাউটের জায়গায় কী হচ্ছে, উইদাউট প্লাস বা প্লাস আইএনজি স্টাডিং, তাহলে এই জায়গাটায় হবে ইফ। এবং দেখো ইউ ডোন্ট স্টাডি মোর, এখানে হলো কি বলছে নেগেটিভ হবে ইফের পরে, তাহলে ইউ হলো আমাদের সাবজেক্ট, ইউ নেব। এবং দেখো ডোন্ট স্টাডি আছে, স্টাডিং আছে, স্টাডি মোর, আর সেকেন্ড বাক্য তো যা আছে তাই, ইউ উইল নট পাস। এবং দেখো কমপ্লেক্সটা কী হয়েছে, যে স্টাডি মোর অর ইউ উইল নট পাস। ওই যে বলছিলাম কমপ্লেক্সের সময় কি হয়, ওই উইদাউট বা ইফ যেগুলো সিম্পল কমপ্লেক্সে থাকবে এগুলো হবে না, সরাসরি জায়গাগুলো বাদ যাবে। আর দেখা গেছে তোমার ওই ইউ দেখা গেছে এখানে তোমার ওই ইউ বাদ গেছে, তাই এখানে স্টাডি মোর অর ইউ উইল নট পাস। চাইলে তুমি এখানে প্রথমে ইউ লিখতে পারো এবং দ্বিতীয় বাক্যে ইউ না লিখতে পারো, এভাবে করতে পারো, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো ওই তোমার আবার একটা জিনিস খেয়াল করো, যে তুমি যদি ইউ উইল নট পাস অর স্টাডি মোর এভাবে কিন্তু এটা লিখতে পারো। আচ্ছা দেখো এখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের রুল 7 নম্বর নিয়ে আলোচনা করবো। দেখো বলতে যদি কোনো সিম্পল সেন্টেন্সটির শেষে পার্টিসিপল প্লাস নাউন দিয়ে শুরু হয় তাহলে কমপ্লেক্স সেন্টেন্সটি পার্টিসিপল প্লাস নাউনের জায়গায় কী হয়, হু হুইজ দ্যাট হবে। এবং কম্পাউন্ড সেন্টেন্সটিতে কী হবে, অ্যান্ড প্লাস ইফ দে শি হি হবে। তো দেখো উদাহরণটা ক্লিয়ার করে দেবে। সিম্পল সেন্টেন্স আই স এ ফ্লাইং বার্ড, তাহলে সিম্পল সেন্টেন্স বলছে কি পার্টিসিপল প্লাস নাউন হবে, তাহলে আই স এ সিম্পল সেন্টেন্সটির শেষের কথা বলছে, তাই ফ্লাইং বার্ড কি শেষের দিকে না, তো বলতেছে ফ্লাইং বার্ড, তো পার্টিসিপল ফ্লাইয়ের সাথে আইনি যুক্ত হয়ে পার্টিসিপল হয়েছে, আর নাউনটা বার্ড হলো নাউন, তারপর হচ্ছে ফ্লাইং বার্ড। তো এই জায়গাটায় কী হবে, হুইজ দ্যাট এগুলো হয়ে থাকবে। তো বলতেছে আই স এ বার্ড, আর ফ্লাইং বার্ডের জায়গায় কী হয়েছে, হুইজ ওয়াজ ফ্লাইং। দেখছো একদম মনে রাখবার রুলসগুলো ক্লিয়ার হয়ে যাবে। এবং কম্পাউন্ডে যেটা বলতেছে যে আই স এ বার্ড অ্যান্ড ইট ওয়াজ ফ্লাইং, ঠিক আছে। তো এইভাবে তুমি এই রুলসগুলো মনে রাখবা এবং প্রত্যেকটা রুলস উল্টায় পড়বা, একবার সিম্পল থেকে কমপ্লেক্স পড়বা, যেভাবে উদাহরণে দেওয়া আছে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করবা, আবার নিজেই কম্পাউন্ডকে কমপ্লেক্স করবা, কমপ্লেক্সকে সিম্পল করবা,
এইগুলো হাবিজাবি নিজে নিজে প্র্যাকটিস করবা, দেখবা ক্লিয়ার হয়ে যাচ্ছে। এগুলো একদম ইজি, একটু মনে রাখতে পারলে হয়ে যাবে। চাইলে তুমি এই 7টা নিয়ম ভালো করে মনে রাখতে পারো। এই 7টা দিয়ে আশা করি তোমার সকল সমস্যা দূর হওয়ার সম্ভাবনা আছে, কারণ এই 7টাই হলো তোমার একদম বেসিক নিয়ম। ঠিক আছে? তো ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। দোয়া করো আমার জন্য। তোমাদের সাথে যেন থাকতে পারি এবং যতটুকু পারি আমার সাধ্যমতো চেষ্টা করব তোমাদের হেল্প করা। আসসালামু আলাইকুম।